সুযোগ পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা জার্সিতে জ্বলে উঠতে জানিউল 3 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে জোর দিচ্ছেন ফিটনেসের উন্নতিতে। শুক্রবারের মধ্যে বোর্ডকে সমস্যা সমাধানের তাগিদ দিয়ে অনুশীলনে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা দ্রুত অস্থিরতা নিরসনের পরামর্শ সাবেকদের। ভারতকে সুবিধা দিতে দফায় পেছানো হচ্ছে সাফ ফুটবল, বললেন সালাউদ্দিন। 2020 সালের অনূর্ধ্ব নারী বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা হবে নারী ফুটবলারদের। নারীদের বিশ্বকাপ ক্রিকেটে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ডার্বিতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে ভারত, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব সহ 10 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ব্যক্তিগত তথ্যের বিবরণ চেয়ে দুদকের চিঠি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেটের খবর। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটকে সামনে রেখে ইংল্যান্ডকে হারানোর স্মৃতিটা এখনো তাজা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ইমরুল কায়েস। সুযোগ পেলে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাদা জার্সিতে জ্বলে উঠতে চান তিনি। অজিদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে 3 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে মূলত ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানান ইমরুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়নি, তাই এখনো তেমন ব্যস্ত হয়ে ওঠেনি ক্রিকেট পাড়া। যদিও ব্যক্তিগতভাবে মুমিনুল মুশফিক, মাহমুদুল্লাহরা অনুশীলন শুরু করেছেন। শক্তিশালী অজিদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আর সবার মতোই ফিটনেসটা বিশেষ ভাবনা ইমরুল কায়েসের। তবে অস্ট্রেলিয়াকে মহাপ্রতিপক্ষ ভাবতে চান না তিনি। প্রেরণা খোঁজেন দেশের মাটিতে খেলা সবশেষ সিরিজে সাদা পোশাকে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্মৃতি থেকে। সে ম্যাচে নিজেও যে 78 রানের একটি গোছানো ইনিংস খেলেছিলেন ইমরুল। 3 সপ্তাহের ক্যাম্প আছে, তা আমাদের ক্যাম্পটা ফিটনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া টিমের সাথে টেস্ট ম্যাচ খেলা প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা বড় অপরচুনিটি। এক্সপেক্ট করছিলাম ইংল্যান্ড অনেক আমাদের জন্য হার্ড হবে, কারণ ইংল্যান্ড বেস্ট টেস্ট সাইড। তো আমরা যখন খেলতে ওদের সাথে টেস্ট ম্যাচ স্টার্ট করছি, তারপরে আমরা বুঝছি যে আসলে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। আমরা যদি মনে করি যে আমাদের প্ল্যান অনুযায়ী আমি খেলতে পারি, আমার মনে হয় যে কোন টিম কি করবে না করবে এটা নিয়ে চিন্তা করার থেকে আমাদের প্ল্যানটে স্ট্রিক থাকা বেটার। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরেছেন খুব একটা বেশি দিন হয়নি। ফলাফলের ভিত্তিতে এই আসরে বাংলাদেশ দলের সাফল্য অনস্বীকার্য, কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় কতটুকু ভালো করলো দল তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তামিম, সাকিব আর মাহমুদুল্লাহর নামটি সরিয়ে রাখলে মোটা দাগে বলার মতো আর তেমন কিছু পাওয়া যায় না। টপ অর্ডারে সৌম্য সাব্বিরদের ছন্দপতন নতুন করে ভাবনার সুযোগ দেয়। অনেকে প্রশ্ন তোলেন, সাধারণত ওপেনিংয়ে খেলা ইমরুল কায়েস কি নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগ পান? উত্তরে কেবলই আক্ষেপ ইমরুলের। যখন আপনি অফিসে যান, অফিসে গিয়ে দেখেন যখন আপনার ডেস্কটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় গেছে, আপনার কেমন আনকমফোর্টেবল লাগবে। সেম জিনিস প্রত্যেকটা মানুষের লাইফে। জাতীয় দলের জন্য কেউ কেউ তাকে ডাকেন চিরবঞ্চিত ক্রিকেটার। অভিষেকের পর থেকে 9 বছরে সব মিলিয়ে মাত্র 107টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইমরুল। সমসাময়িক খেলোয়াড়রা যেখানে খেলে ফেলেছেন তার দ্বিগুণেরও বেশি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আগামী শুক্রবারের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া বেতন কাঠামো সংক্রান্ত সমস্যার সমাধান না করলে ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার ঘোষণা দিলেও সোমবার অনুশীলন শুরু করেছে অস্ট্রেলিয়া দল। এর আগে ক্রিকেটাররা রিপোর্ট করেন এ দলের কোচ জেসন গিলেস্পির কাছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ন্যাশনাল টিমস কমিটির ম্যানেজার গ্রেগ চ্যাপেল আশা করছেন সমস্যা সমাধানের। সেই সঙ্গে দুপক্ষই এই জটিলতা নিরসনে এগিয়ে আসবে বলে প্রত্যাশা গিলেস্পির। বেতন কাঠামো দ্বন্দ্বে মুখোমুখি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। 12 জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়া এ দলের, কিন্তু আসছে শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান না হলে ক্রিকেটাররা সফরে যাবেন না বলে হুমকি দিয়েছেন গেল রোববার। তবে এমন টালমাটাল অবস্থার মাঝেও একটা সুখের খবর আছে। দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছে এ দলের ক্রিকেটাররা। দেশের ক্রিকেটের এমন অবস্থায় মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি। দুপক্ষ একত্রিত হয়ে সমস্যার সমাধান করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা সফর হবে আশা করেই ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে মনোযোগী হওয়ার কথা বললেন গিলেস্পি। আমি আশা করি নিজেদের স্বার্থে দুপক্ষই একত্রিত হবে এবং একটি সঠিক সিদ্ধান্তে আসবে, যাতে আমরা একটি সুন্দর পরিকল্পনা নিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে পারি। আমি বলবো এটি একটি ভালো সুযোগ। ক্রিকেটাররা খেলতে পছন্দ করে এবং নিজের দেশকে প্রতিনিধিত্ব করা যে কোনো ক্রিকেটারের জন্য গর্বের। সমস্যার সমাধান কি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে, তবে সফর হবে ভেবেই আমি
ছেলেদের নিয়ে অনুশীলনে মনোযোগী হতে চাই। প্রতি বছর আয়ের লভ্যাংশ থেকে ক্রিকেটারদের ভাগ দেয়া হলেও এবার শুধুমাত্র চুক্তিবদ্ধ 20 ক্রিকেটারকেই লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এতে রাজি হননি ক্রিকেটাররা, তাই নতুন চুক্তিতে স্বাক্ষর করেনি প্রায় 230 ক্রিকেটার। এমন পরিস্থিতির ইতিবাচক সমাধানের প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ন্যাশনাল ট্যালেন্ট কমিটির ম্যানেজার গ্রেগ চ্যাপেল। আমি দুপক্ষের দাবি বুঝতে পারছি, কিন্তু আমি বলবো খুব শীঘ্রই একটি ইতিবাচক স্বচ্ছ সমাধানে আসবে তারা। দেখুন, এটি একটি ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে এবং এর মধ্য দিয়ে একটি ভালো ফলাফল আসবে বলে আশা করি। তবে সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক পুরনো চুক্তিকে আরো 1 বছর রাখার কথা বলছেন এবং সমস্যা সমাধান করতে আড়ালে গিয়ে দুপক্ষকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবার জানাবো নারী বিশ্বকাপ ক্রিকেটের খবর। দুদিন বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে নারীদের বিশ্বকাপ ক্রিকেট। ব্রিস্টলের ওমেন কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ডার্বিতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে ভারত। আরেক ম্যাচে লিস্টারে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকা পাকিস্তান। ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন কাঠামো সহ নানা বিষয়ে ক্রিকেটারদের চুক্তি নিয়ে সমস্যা তৈরি হয় টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। কিন্তু এত কিছুর মাঝেও নিজেদের স্বাভাবিক পারফরমেন্স ধরে রেখেছেন দেশটির নারী ক্রিকেটাররা। ইংল্যান্ডে নারী বিশ্বকাপে এখন পর্যন্ত অজেয় অস্ট্রেলিয়ান নারীরা। শুরুটা ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারানোর মধ্য দিয়ে। এর পরের 2 ম্যাচে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে তারা। টানা 3 জয়ে 6 পয়েন্ট থাকলেও ভারতের চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে প্রতিটি ম্যাচে ঝড় তুলেছেন মেগ ল্যানিং ও নিকোল বোল্টন। একটি সেঞ্চুরি সহ 212 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানটি ধরে রেখেছেন তিনি। বল হাতেও 2 ম্যাচে 5 উইকেট নিয়ে আলো ছড়াচ্ছেন জোনাসেন। প্রতিপক্ষ পাকিস্তান এখনো একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি, তাই এই ম্যাচে সানা মিরদের হারিয়ে সেমির পথে এগিয়ে যেতে চায় অজি নারীরা। অন্যদিকে টানা হারের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াবার ম্যাচে ছাড় দিতে নারাজ পাকিস্তানও। এদিকে নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 95 রানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী ভারত। টানা 3 ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলের রাজত্ব তাদের দখলে। পাকিস্তানের মতো আসরে দুর্দশা কাটছে না শ্রীলঙ্কারও, তাই লঙ্কানদের বিপক্ষে জয়ের জন্য খুব একটা কাঠখড় পোড়াতে নাও হতে পারে মিথালি রাজের ভারতকে। আসরে 3 ম্যাচে 6 উইকেট নিয়ে সবার ওপরে আছেন একতা বিস্ত, তার পেছনেই 6 উইকেট নিয়ে আছেন দীপ্তি। 3 ম্যাচেই রান এসেছে মানধানার ব্যাটে। এদিকে আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। 3 ম্যাচে 2টি করে জয় আছে দু দলেরই, তাই জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য মুখিয়ে আছে প্রোটিয়া ও ইংলিশ নারীরা। পারভিন আক্তার, সময় সংবাদ। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস সহ 10 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তাদের সকল তথ্যসমূহের বিবরণ চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন স্থাপনা তৈরি, মেরামত কাজের মূল্যায়ন, দরপত্র মূল্যায়ন ও কার্যাদেশ প্রদান বিল সহ বেশ কিছু কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও এই দুর্নীতির প্রেক্ষিতে তাদের গেল মে মাসের 25 তারিখের মধ্যে সকল ব্যক্তিগত তথ্যসমূহ জমা দিতে বলা হয়েছিল। এসব বিষয়সমূহ উল্লেখ করে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এবার দেশের ফুটবলের খবর। 2020 সালের অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা হচ্ছে কৃষ্ণা মার্জিয়াদের। তাই তো এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্ব শেষে আরো 3 বছর ক্যাম্পে রাখা হবে তাদের, এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মূলত ভারতের কারণেই দফায় দফায় পেছানো হচ্ছে সাফ ফুটবল। মাহবুব রিমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে বিশ্বকাপের সমতুল্য আসর। 1993 সালে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর থেকে ক্যালেন্ডার সূচি মানা হয়নি কখনোই। কখনো 1 বছর, কখনো 2 বছর কিংবা কখনো 3 বছর পর মাঠে গড়িয়েছে খেলা। দ্বিতীয় মেয়াদে সাফের সভাপতি নির্বাচিত হওয়ার পর কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছিলেন করা হবে সাফের জন্য একটি নির্দিষ্ট সূচি, চালু করা হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। কিন্তু তার দেয়া প্রতিটি প্রতিশ্রুতি রয়েছে সামরিক নির্বাসনে। অবশ্য এজন্য দাদাদের দাদাগিরির সামনে নিজের অসহায়ত্বই প্রকাশ করলেন তিনি। আমার এই সাফের ক্যান্সেলেশন প্রবলেম হলো অনলি ইন্ডিয়া ছাড়া এই টুর্নামেন্ট করে কোনো বেনিফিট নাই। সো ইন্ডিয়ার ক্যালেন্ডার, ইন্ডিয়া যখন টাইম দিয়েছে ওই টাইমে, এবং আমরা সবাই এটা বুঝি, এটা নিয়ে এমন কিছু করার নাই, বিকজ দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এখন যেই নেক্সট সাফটা যেই সময় হবে,
ইন ফিউচারে অল স্টাফই ওই সময় হবে। তবে গুঞ্জন রয়েছে দেশে ফুটবলের করুণ অবস্থায় আরো একটি ভরাডুবির শঙ্কায়। মূলত কাজী সালাউদ্দিনের সম্মতিতেই পেছানো হয়েছে সাফ। কিছুটা সত্যতা মিলল জাতীয় দলের প্রতি তার আস্থাহীনতায়। বাংলাদেশের ন্যাশনাল টিম একটু এই জেনারেশনটা ইজ নট পারফর্মিং, সো ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট জেনারেশন টু কাম। ভুটানের কাছে যেটা টিমটা খারাপ করেছে 6 মাস আগে, 6 মাসে তো আর টিম হয় না, এটা আপনারা আমার থেকে ভালো বুঝেন। সো এই জেনারেশন উইল জাস্ট প্লে। আমি কোনো এক্সপেক্ট রেজাল্ট করছিলাম। তবে এত সব হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মেয়েদের ফুটবল। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে শুরু হচ্ছে AFC অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্ব। টুর্নামেন্টের শীর্ষ 3 দলের মিলবে 2018 অনূর্ধ্ব-17 বিশ্বকাপের টিকিট। তবে এত সব নিয়ে না ভেবে নারী ফুটবল নিয়েই সেন দৃষ্টি সালাউদ্দিনের। আন্ডার 2020-তে ওইটার এশিয়া এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার, এবং এটাকে আমি কন্টিনিউ করে যাব। আমরা এই টিমটাকে কন্টিনিউ করবো ফর দ্য নেক্সট 4 ইয়ার, বিকজ দিজ আর 16-year-old গার্লস। সো আমরা যদি ফান্ডিং অ্যারেঞ্জ করেছি সো দ্যাট আমরা নেক্সট 4 বছরও এদেরকে রাখবো। সো এরা যখন 20 বছর হবে দেন দে আর ম্যাচিউরড ফুটবলার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অন্য দেশ ক্যালেন্ডারের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য করতে পারছেন না যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগেই পেশাদার লিগ ও বিপিএল পেছানোর পর এবার পেছালো চ্যাম্পিয়নশিপ লিগের খেলাও। নতুন সূচি অনুযায়ী আগামী 4 আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটি। মঙ্গলবার বাফুফে ভবনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল চলতি মাসের 15 তারিখ থেকে, তবে পেশাদার লিগ পেছানোয় চ্যাম্পিয়নশিপ লিগও পেছানো হয়েছে বলে জানালেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মোর্শেদি। এছাড়া দলগুলো এখনো গুছিয়ে উঠতে পারেনি বলে জানান তিনি। 10 দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ভেন্যু অবশ্য ঠিক করা হয়নি এখনো। চ্যাম্পিয়নশিপ লিগটা আমরা সব সময়ই এই পেশাদার লিগের পরপরই শুরু করি, এবং ক্লাবগুলোর কিছু কিছু ক্লাবের অনুরোধ এবং তাদের এই ঈদের বন্ধের পরে হয়তো সাফিসিয়েন্ট হয়তো প্র্যাকটিস বা প্রিপারেশনটা না থাকার কারণে আমরা মনে করেছি, এবং আমাদের অতি ধারাবাহিকতা রক্ষার কারণে আমরা মনে করেছি যে 28 তারিখে আমাদের পেশাদার লিগ শুরু হবে, এবং 1 সপ্তাহ পরে অর্থাৎ পরে 4 অগাস্ট থেকে আমাদের চ্যাম্পিয়নশিপ লিগের যাত্রা শুরু হবে। রাশিয়ায় ফুটবল ম্যাচ খেলে দেশে ফিরে এলেন 12 বছর বয়সী গোলাম রাব্বি। ফিফা আয়োজিত প্রীতি ম্যাচে অংশ নিতে গেল 26শে জুন দেশ ছাড়েন এই খুদে তারকা। 8 দিনের সফরে খেলেন 4টি প্রীতি ম্যাচ। এছাড়া কনফেডারেশনস কাপের ফাইনাল ম্যাচ দেখেছেন মাঠে বসে। দেখা হয়েছে ফুটবল কিংবদন্তিদের সাথে। মঙ্গলবার দেশে পৌঁছেই সোজা চলে আসেন বাফুফে ভবনে। আমি জানতাম না আমি যে রাশিয়া যাবো, প্লেনে উঠবো, বিশ্বাসই করতাম না। পরে আমাকে ফোন করে নিকু স্যার যে তুমি রাশিয়া যাবা, তোমার যেতে হবে। গোলাম রাব্বির বয়স এখন 12। মুখে অপরিপক্কতার ছাপ স্পষ্ট, তবে মাঠের ফুটবলীয় কারুকলা রপ্ত করেছেন ঠিকই। মফস্বলের পথ বেয়ে হুট করেই একদিন আকাশ ছোঁয়ার হাতছানি এলো সামনে। স্বপ্ন নয়, বাস্তবেই উড়ে এলেন আসন্ন বিশ্বকাপের আয়োজক রাশিয়া থেকে। বিশ্বের 64 দেশের বাছাইকৃত প্রায় 200 খেলোয়াড়কে নিয়ে রাশিয়াতে ফিফা আয়োজন করে প্রীতি ম্যাচ। 4টি ম্যাচ খেলে সেখানে 2টি গোলও করেছেন রাব্বি। ইউরোপীয় ফুটবল আর দেশীয় ফুটবলে পার্থক্য বিস্তর। এসব ছাপিয়েও খুদে রাব্বি আলাদা করে বললেন নিয়মানুবর্তিতার কথা। সকাল 7টায় ব্রেকফাস্ট খেতাম, ব্রেকফাস্ট খাওয়া 8টা পর্যন্ত, 8টা থেকে 9টা থেকে 12টা পর্যন্ত প্র্যাকটিস থেকে এসে ওখানে লাঞ্চ হতো, লাঞ্চের পরে 2-3 ঘন্টা রেস্ট, তারপর সন্ধ্যা 7টায় 7টা থেকে 8টা পর্যন্ত ডিনার, 9টা থেকে 11টা পর্যন্ত হলো টিম মিটিং করার পরে ঘুমাই যেত। কনফেডারেশনস কাপ অনুষ্ঠিত হওয়ায় মাঠে বসে দেখেছেন জার্মানি ও চিলির মধ্যকার ফাইনাল ম্যাচও। হাত ছুঁয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সঙ্গেও। তবে আক্ষেপ একটাই, নিজের আইডল মেসিকে দেখা হয়নি কাছ থেকে। রোনালদোর সঙ্গে দেখা ছিল, ম্যারাডোনার সঙ্গে তাও আর কথা ছিল আমাদের ক্লাবে আসবে, আমাদের সঙ্গে 1 ঘন্টার মতো কথা বলবে, গল্প করবে, খেলবে, কিন্তু সেই ফ্লাইটে দেরি হয়েছিল, এই জন্য আসেনি। মেসির আসার কথা ছিল, তার মেসির বিয়া। এমন রাব্বিদের হাত ধরে দুর্দশা পেছনে ফেলে সুপথে ফেরার কথা দেশের ফুটবলের। তবে বরাবরই হারিয়ে যান তারা। রাব্বির ম্যানেজার অবশ্য প্রতিশ্রুতি দিলেন হারিয়ে যেতে দেবেন না এসব খুদে তারকাদের। এই লেভেল টুর টিমগুলো আছে সেগুলি কন্টিনিউ করবে। আগে যেমন বলেছে, কিন্তু আমরা অর্থের অভাব করতে পারিনি। এখন আমাদের স্পন্সর আছে, আমাদের ফিফা আমাদেরকে টাকা দেবে, অর্থায়ন করবে। সেই অর্থায়নে আমরা এইগুলা কন্টিনিউ করব। ফিরে আসি রাব্বির কাছে। লিওনেল মেসি তার আদর্শ, বড় হয়ে হতে চান বিশ্বসেরা এই ফুটবলারের মতো। আমি বড় হয়ে মেসির মতন প্লেয়ার হতে চাই, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে চাই।
স্ট্রাইকার হিসেবে। আকাশ ছোঁয়ার টিকিট পেয়ে গেছেন রাব্বি, দেখার অপেক্ষা কত দূর যেতে পারেন তিনি। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, ফেদেরার ও মনফিল্ড। নারী এককে জয় পেয়েছেন মুগুরোজা ও কেরবার। এবং টেমস নদীতে হয়ে গেল বিশ্বের অন্যতম প্রাচীন নৌকা বাইচ প্রতিযোগিতা হেনলে রয়্যাল রেগাতা। 23তম আসরে অংশ নেয় বিশ্বের 81টি দেশ। আবারও ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে ফিরছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর জার্মানিকে জায়গা ছেড়ে দেয় এবছরের এপ্রিল থেকে টেবিলের 1 নম্বরে থাকা ব্রাজিল নেমে যাচ্ছে র্যাঙ্কিং এর 2-এ। সদ্য সমাপ্ত কনফেডারেশনস কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী বৃহস্পতিবার র্যাঙ্কিং আপডেট হলেই শীর্ষে উঠে যাবে জোয়াকিম লো শিষ্যরা। এছাড়া মেসির আর্জেন্টিনা নেমে যাবে তালিকার 3 নম্বরে। কনফেডারেশনস কাপের ফাইনাল খেললেও 4 নম্বর থেকে 7 নম্বরে নেমে যাচ্ছে চিলি। তবে র্যাঙ্কিং এ উন্নতি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের। 8 নম্বর থেকে সেলেকাওরা উঠে এসেছে শীর্ষ 4-এ। এছাড়া 4 ধাপ এগিয়ে 5ম স্থানে উঠতে যাচ্ছে সুইজারল্যান্ড। আর নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো র্যাঙ্কিং এ 6 নম্বরে উঠবে পোল্যান্ড। শীর্ষ 15-র অন্যান্য দলগুলো হচ্ছে কলম্বিয়া, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, ইতালি, ইংল্যান্ড, পেরু ও ক্রোয়েশিয়া। হানিমুনের পর নিজ ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন করে চুক্তি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেসির বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক মাধ্যম goal.com। দীর্ঘদিনের বান্ধবী রকুজদের সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হানিমুন করবেন মেসি। এরপর ক্লাবে ফিরে এসেই সম্পন্ন হবে নতুন চুক্তি। মেসির সঙ্গে 2018 সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে কাতালান ক্লাবটির। তবে ফুটবলের এই খুদে জাদুকরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে অনেক আগ থেকেই আগ্রহ প্রকাশ করেছে বার্সা। অবশেষে মেসির পক্ষ থেকে আসলো আনুষ্ঠানিক বিবৃতি। ধারণা করা হচ্ছে নতুন চুক্তির মেয়াদ হবে 2021 সাল পর্যন্ত। টেনিস প্রসঙ্গ উইম্বলডনের খবর। কোনো অঘটন ছাড়াই উইম্বলডনের পুরুষ এককের প্রথম রাউন্ড টপকেছেন নোভাক জোকোভিচ, মনফিল্ড, রাউনিক, ডেভিড ফেরার ও দেল পোর্তো। নারীদের এককে জয় পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, গার্বিন মুগুরোজা ও রাদানোভাস্কা। উইম্বলডনের 3বারের চ্যাম্পিয়ন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের সামনে এবার 4র্থবারের মতো শিরোপা জয়ের হাতছানি। তাই কোনো ভুল করতে চান না জোকো। প্রথম রাউন্ডে প্রতিপক্ষ স্লোভাকিয়ান মার্টিন ক্লিজানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য ছিল তার। প্রথম সেটে তার সামনে দাঁড়াতেই পারেনি মার্টিন। 6-3 গেমে জিতে নেন জোকো। এরপরই পায়ের ইনজুরিতে পড়ে কোর্ট ছাড়েন মার্টিন। আর তাতেই দারুণ জয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন 12টি গ্র্যান্ড স্লামের মালিক জোকো। জোকোর মতোই সবগুলো সেট খেলতে হয়নি আরেক সাবেক চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে। ইউক্রেনের দোলগোপোলোভের বিপক্ষে প্রথম সেট 6-3 গেমে জয়ের পর দ্বিতীয় সেটেও 3-0 এগিয়ে ছিলেন ফেডেক্স। এ সময় ইনজুরিতে পড়ে খেলতে অসম্মতি জানান ইউক্রেনিয়ান দোলগোপোলোভ। আর তাতেই মাত্র 85 মিনিটের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ফেদেরার। তবে এতটা সহজ জয় পাননি ফ্রান্সের গায়েল মনফিল্ড। জার্মানির ড্যানিয়েল ব্র্যান্ডসের বিপক্ষে প্রথম সেট 6-3 গেমে জয় পেলেও পরের সেট হেরে যান 7-5 গেমে। শেষ সেট 6-4 গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। এ রাউন্ডে মনফিল্ড লড়বেন ব্রিটেনের কাইল এডমান্ডের বিপক্ষে। নারীদের এককে 2015 সালের ফাইনালিস্ট গার্বিন মুগুরোজা মুখোমুখি হয়েছিলেন রাশিয়ার একটারিনা আলেকজান্ড্রোভার। 6-2 ও 6-4 গেমের জয়ে স্বাচ্ছন্দ্যেই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা। আরেক ম্যাচে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের কাছে একরকম উড়ে গেছেন যুক্তরাষ্ট্রের ইরিনা ফালকোনি। 6-4 ও 6-4 গেমের সহজ জয় পেয়েছেন এ তারকা। পারভিন আক্তার, সময় সংবাদ। আরো 2 বছর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচের পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন রাসেল ডোমিঙ্গো। 2019 বিশ্বকাপ পর্যন্ত প্রোটিয়া দলের কোচের পদে থাকতে আবার আবেদন করবেন বলে জানান তিনি। 2013 সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের 68তম কোচ হিসেবে গ্যারি কাস্ট্রানের স্থলাভিষিক্ত হন ডোমিঙ্গো। তার কোচিংয়ে 2015 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল প্রোটিয়ারা। যদিও চলতি বছরের আগস্টেই শেষ হচ্ছে ডোমিঙ্গোর মেয়াদ। তবে এই দলটিকে নিয়ে 2019 বিশ্বকাপ পর্যন্ত কাজ করতে চান 42 বছর বয়সী এই কোচ। আমি সেই সব ভাগ্যবানদের একজন যে কিনা দক্ষিণ আফ্রিকার মতো একটি দলের অংশ হয়ে 50 ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এই দলটি ক্রমশই উন্নতি করছে, ওদের নিয়ে আরো কাজ করতে চাই আমি, যদিও ব্যাপারটা এই মুহূর্তে আমার হাতে নেই। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে আরো 6 মাস থাকছেন সনাথ জয়সুরিয়া।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জয়সূরিয়া সহ তার পুরো কমিটিকে এবছরের শেষ পর্যন্ত থাকার অনুমতি দিয়েছে। গেল 5 বছরে প্রায় 3.5 বছর সময় ধরে তিনি প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন। 30 জুন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কমিটিকে অতিরিক্ত 6 মাস থাকার বৈধতা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এদিকে শ্রীলঙ্কাকে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলার আমন্ত্রণ জানালেও তা প্রত্যাখ্যান করে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এসএলসি। 2009 সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের ওপর হামলা করে জঙ্গিরা। এতে 6 ক্রিকেটার আহত হন, যাদের মাঝে ছিলেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিলশানের মতো সেই সময়ের তারকা ক্রিকেটাররা। এই ঘটনায় নিহত হন 12 জন পুলিশ সহ 2 জন সাধারণ নাগরিক। মূলত এরপর থেকেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে অনিচ্ছা জানায় ক্রিকেট খেলুড়ে দেশগুলো। 3 ফরম্যাটেই সরফরাজ আহমেদকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর এর ফলে টি-20 ও ওয়ানডের পর এখন থেকে টেস্ট ক্রিকেটেও পাকিস্তানের অধিনায়কত্ব করবেন তিনি। পাকিস্তানের টেস্ট ক্রিকেটের ইতিহাসে 32তম অধিনায়ক হলেন সরফরাজ আহমেদ। কদিন আগে তার নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতে পাকিস্তান। এর আগে এবছরের ফেব্রুয়ারিতে আজহার আলী অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পান সরফরাজ। যদিও গেল 2016 সালের টি-20 বিশ্বকাপ থেকেই ওই ফরম্যাটে দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এখন পর্যন্ত পাকিস্তান টেস্ট ক্রিকেটে 25 বছরের বেশি অধিনায়ক পেয়েছে মাত্র 5 জন। 30 বছর বয়সী সরফরাজ সেই তালিকায় রয়েছেন 6 নম্বরে। এই সরফরাজের নেতৃত্বেই 2006 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এবছরের 19 অক্টোবর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 3টি টেস্ট, 5টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচে হোম সিরিজ দিয়েই 3 ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত হবার পর প্রথম অ্যাসাইনমেন্টে মাঠে নামবেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। মজার খেলা পেইন্ট বল দেখে মনে হতে পারে যুদ্ধে নেমেছে কয়েকজন যোদ্ধা। বাংলাদেশে খেলাটির প্রচলন না থাকলেও বিশ্বের বেশ কিছু দেশে ব্যাপক জনপ্রিয় এই খেলাটি। বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে থাকে আন্তর্জাতিক টুর্নামেন্টও। সম্প্রতি ইংল্যান্ডের সাসেক্সে হয়ে গেল পেইন্ট বল ক্যাম্পিং কাপ, যাকে বিশ্বের সবচেয়ে প্রাচীন পেইন্ট বল টুর্নামেন্ট বলা হয়ে থাকে, যেখানে চ্যাম্পিয়ন হয় টিম রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন নৌকাবাইজ প্রতিযোগিতা হেনলে রয়্যাল রেগাতা। লন্ডনের বিখ্যাত টেমস নদীতে অনুষ্ঠিত হয় এই নৌকাবাইজ। এবারের আসরটি ছিল হেনলি রয়্যাল রেগাতার 23তম আসর। পুরো বিশ্বের 81টি দেশের প্রতিযোগীরা এই আসরে অংশ নেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা এত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। নৌকাবাইজ বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা হলেও বিশ্বের বুকেও তা সমানে জনপ্রিয়। যদিও চিরসবুজের এই দেশে খেলাটির ধরন বাঙালি সংস্কৃতির আদলে গড়ে উঠলেও সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে তা আবার পুরোপুরি ভিন্ন। অলিম্পিক কিংবা বিশ্বের বড় বড় আসরগুলোতে এই ডিসিপ্লিন জায়গা পেয়েছে বেশ শক্তপোক্তভাবেই।
ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেই লন্ডনের বিখ্যাত টেমস নদীর তীরে অনুষ্ঠিত হলো হেনলে রয়্যাল রেগেতা নামের নৌকাবাইচ প্রতিযোগিতা। এবারের আসরটি ছিল প্রতিযোগিতার 23তম আসর, যেখানে অংশ নিয়েছে পুরো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা 81টি দেশের প্রতিযোগীরা। বেশিরভাগ প্রতিযোগী ছিলেন আবার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। পুরো প্রতিযোগিতায় প্রতিযোগীদের মোট 2112 মিটার পথ পাড়ি দিতে হয়। আসলে প্রতিযোগীরা যোগ দেন ঐতিহ্যের অংশ হতে, পুরস্কারের জন্য নয়। তাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে এক ঝাঁক উচ্ছ্বাসাই ঝরল তাদের কণ্ঠে। এটা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। আমি এই হেনলে রয়্যাল রেগাতা প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছি। হার জিত কিছুই মাথায় নেই, একটা ইতিহাসের অংশ হতে পারলাম, এটাই বড় কথা। যতটা আনন্দ পাবো ভেবেছিলাম তার চেয়েও বেশি মজা হয়েছে। অন্যান্য দেশের প্রতিযোগীরাও যে এতটা বন্ধুভাবাপন্ন হবে সেটা প্রত্যাশা করিনি। আসলে জীবনটা সার্থক হয়ে গেল। পুরো আসরটি উৎসর্গ করা হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের নামে। 1924 সাল থেকে শুরু হওয়া এই আসরটি ব্রিটিশ রাজ পরিবারের বিনোদনের উপলক্ষ হিসেবে বিবেচনা করা হতো। পরবর্তীতে রাজ পরিবারের প্রথম শ্রেণীর কর্মচারী হেনলি রয়্যাল রেগেতার নামানুসারে এই প্রতিযোগিতার নামকরণ করা হয়, যে নামে পরবর্তী সময় প্রতিষ্ঠিত হয় একটি ফাউন্ডেশনও। এভাবে করেই গত 92 বছর ধরে ইংল্যান্ডের বিখ্যাত টেমস নদীতে অনুষ্ঠিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুযোগ পেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা জার্সিতে জ্বলে উঠতে চান ইমরুল। 3 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পে জোর দিচ্ছেন ফিটনেসের উন্নতিতে। শুক্রবারের মধ্যে বোর্ডকে সমস্যা সমাধানের তাগিদ দিয়ে অনুশীলনে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। দ্রুত অস্থিরতা নিরসনের পরামর্শ সাবেকদের। ভারতকে সুবিধা দিতেই দফায় দফায় পেছানো হচ্ছে সাফ ফুটবল, বললেন সালাউদ্দিন। 2020 সালের অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা হবে নারী ফুটবলারদের। নারী বিশ্বকাপ ক্রিকেটে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ডার্বিতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে ভারত, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব সহ 10 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ব্যক্তিগত তথ্যের বিবরণ চেয়ে দুদকের চিঠি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।